হ্যালো, গুড ইভিনিং। এখন রাত প্রায় 12:30 বাজে। আমি এই সেন্সিটিভ গল্পটা অনেক দিন ধরেই ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব, কেননা তোমরা তো আমাকে সবসময় খুব ওভার এনার্জেটিক, খুব হাসি খুশি বিন্দাস একটা মানুষ দেখো। তো তোমরা যখন অনেকে অনেক কমেন্ট করো না যে দিদি তুমি এত ভালো কি করে থাকো বা এত হাসি খুশি কি করে থাকো, তো মানুষের না লাইফটা মানে যেরকম দেখায় সেরকম কিন্তু সবসময় হয় না। মানে আমি খুব শিওর যে প্রত্যেকটা মানুষেরই আমাদের জীবনে কোনো না কোনো খুব গভীর ক্ষত থাকে, খুব গভীর অনেক সেন্সিটিভ ইস্যু থাকে, অনেক হার্টব্রেক থাকে, অনেক স্ট্রাগল থাকে। তো সেগুলো হয়তো আমরা অনেকে ভালো করে জীবনে সবার সামনে তুলে ধরতে পারি না, আর যারা তুলে ধরতে পারি তাদের ডেফিনেটলি অনেক ভেতরে অনেক শক্তি থেকে সেই তুলে ধরার প্রবণতাটা আসে। তো আমি এই প্ল্যাটফর্মে না এলে পরে হয়তো আমি কোনো কিছুই শেয়ার করতে পারতাম না তোমাদের সাথে, যে আমি কি করে পালিয়ে বিয়ে করেছি বা আমার বাবা মা বাংলাদেশ থেকে এখানে এসে কি করে মানে নতুনভাবে জীবন শুরু করেছে। তো আমি সব কিছু খুব ওপেনলি তোমাদের সাথে অনেস্টলি ডিসকাস করতে ভালোবাসি। আর আমার কাছে দুটো জিনিস আছে, ইদার আমি ট্রান্সপারেন্ট হতে পারি অর আই ক্যান মেনটেন মাই প্রাইভেসি, যেখানে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা প্রাইভেসি থাকে। যে আমি কোনো কিছু শেয়ার করতে চাই না সেটা ডেফিনেটলি আমি করব না, বাট উইথ অনেস্টি আমি এটা মেনটেন করি যে আমি যদি কোনো কিছু শেয়ার করতে চাই তাইলে ডেফিনেটলি সেটাতে অনেক বেশি ট্রান্সপারেন্সি থাকবে, সেটাতে কোনো লুকোচুরি থাকবে না। তো হ্যাঁ, আমি আজকে তোমাদের সাথে একটা খুব খুব সেন্সিটিভ মানে খুব দুঃখজনক আমার জীবনের একটা ঘটনা শেয়ার করব, যেটা নাকি আমি প্রায় 5 বছর পর মানে ওপেনলি প্ল্যাটফর্মে সবাইকে বলছি। কেননা তার আগে আমি নিজেই একসেপ্ট করতে পারিনি এতটা যন্ত্রণা বা এতটা গভীর ক্ষত দিয়ে গেছি। ইভেন অনেকবার মানে ভেবেছি, কেননা ভালো জিনিস তো সবসময় মন থেকে আনন্দ হলে বলা যায়, বাট কিছু কিছু ক্ষত থাকে সেগুলো না সবসময় প্রজেক্ট করা যায় না। কারণ আমি আজকে যেই কথাটা বলতে যাচ্ছি, আমার মাও তো আমার সাবস্ক্রাইবার, মাও দেখে মাঝে মধ্যে রাতের বেলা কাজকর্ম শেষ করে যখন রিল্যাক্স হয়। আমি বেসিক্যালি আমার মায়ের কথা ভেবেও অনেক সময় রিল বানাই, যাতে নাকি আমার মার মন ভালো থাকে, খুশিতে থাকে, একটু আনন্দ দিতে পারি মেয়ের ভিডিওর মধ্যে দিয়ে। তো আজকে মেবি আজকে অনেক রাত হয়ে গেছে, মা হয়তো আজকে দেখতে পারবে না, কালকে সকালে হয়তো দেখবে। আমি মানে আগের থেকেই আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি এই ইস্যুটা তুলছি বলে। তোমরা তো সবাই তোমাদেরকে গল্পে অনেকবার বলেছি যে আমরা 3 ভাই বোন। তো মানে এমন অদ্ভুত অদ্ভুত লোকজন থাকে যে অনেকে বলেছে হাসি ঠাট্টা করে ও 3 ভাই বোন ছিল, মানে পাস্ট টেন্সে কেন বলছি, তার একটা রিজন ডেফিনেটলি আছে। কেননা আমরা 3 ভাই বোন ছিলাম, আমি বাড়ির বড়, তারপরে আমার 2টো ভাই। তো আমার নেক্সট যেই ভাই পলাশ, যার নামে হোটেলটা, আর যে হচ্ছে গিয়ে পোগো আর গোগোর বাবা, তো আনফর্চুনেটলি আমার ভাইকে আমরা হারিয়েছি 2000-এ। তো সেই মানে কষ্টের প্যাথেটিক যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি, সেটা না মানে যারা খুব নিজের কাউকে হারিয়েছো তারাই শুধু বলতে পারবে। তো আমি তো ওটা মানে বিশ্বাস করতেও অনেকগুলো বছর লেগে গেছিলো, 2টো বছর আমি আমার খুব ক্লোজ বন্ধু বান্ধবদেরও জানতে দেইনি দ্যাট আই হ্যাভ লস্ট মাই ব্রাদার। হি ওয়াজ অনলি 34। তো আমার এখনো বলতে খুব অদ্ভুত লাগছে যে কেন আমি বলছি, বাট কেননা আমি অনেক কিছু বলি ওর ছেলে মেয়ে সম্পর্কে, যখন তোমরা হয়তো রিলেট করতে পারো না যে আমি কেন পাস্ট টেন্সে কথা বলছি। তো আর আমার বাবা মার সেই কষ্টের জার্নিটার কথাও ডেফিনেটলি মানে আমার কাছে ম্যাটার করে। কেননা যেই সব মা বাবারা সন্তানদের হারায়, সেই যন্ত্রণাটা শুধু সেই মা বাবারাই বুঝতে পারে, সেটা অন্য কারো পক্ষে বোঝা সম্ভব না। আমরা হয়তো সমবেদনা জানাতে পারি, বাট পসিবল হয় না। তো গল্পটা শুরু মানে উৎস হচ্ছে গিয়ে তোমার অনেক দিন ধরেই, মানে আমার ভাই MBA করতে লন্ডনে ছিল। তো লন্ডন থেকে MBA করে শেফিল্ড ইউনিভার্সিটি থেকে ও MBA করেছে। করার পরে ওর বউকে রূপাইকে বিয়ে করে রেজিস্ট্রি করে ও লন্ডনেই গিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খুব ভালো কিউট একটা রোম্যান্টিক মানে ফেজ ওরা জীবনের ওখানটাতে কাটিয়েছে। 2-3 বছর ওখানেই ওরা জব করতো। আমার ভাই বউ রূপাই ও CA কমপ্লিট করেছে, আর আমার ভাই MBA কমপ্লিট করে। তো দুজনের খুব রোম্যান্টিক প্রেম করেই বিয়ে। তো বিয়ের পরে এখানে রেজিস্ট্রি করে তারপর ওরা লন্ডন গেছে। তারপরে এখানে এসে আমাদের আবার আর একটা বড় করে অনুষ্ঠান হয়েছে। যাই হোক,
তো সেখানে মানে স্বপ্নের মতন ওরা দুজনে খুব ভালো টাইম স্পেন্ড করেছে, দুজনে প্রচুর বন্ধু বান্ধব ছিল, যেরকম হয় হই হুল্লোড় করে ইয়াংহুডটা খুব এনজয় করেছে। তারপরে আমার বাবা হঠাৎ করে প্যানিক শুরু হয়ে গেল। আমি বলি না আমার বাবা তো একটু বাঙাল, তো খুব অর্থোডক্স কাইন্ড অফ, যে ব্যবসা ছেলের নামে করেছি তো ছেলেকে লন্ডন থেকে আসতে হবে, তুই ওখানে চলে গেলে, খুব টিপিক্যাল আমার বাবার এখনো মানে ধ্যান ধারণাগুলো। তো আমরা পাল্টাবার অনেক চেষ্টা করেছি, বাট পাল্টিয়ে উঠতে পারিনি, কেননা কিছু মানুষ এই বয়সে এসে আর তারা পাল্টাতে চায় না, তাদের পুরনো ধ্যান ধারণা জেদ নিয়েই বেঁচে থাকতে ভালোবাসে। তো আমরা কেউই চাইনি, আমরা সবাই মা ভাই ইভেন ভাই বউ আমার ছোট ভাই সবাই চেয়েছি যে ভাই লন্ডনে আছে থাক না, মানে এসে তো আলটিমেটলি ওখানে ব্যবসা দেখবেই, ওর নামেই ব্যবসা, ওর নামেই তো সব থাকবে। বাট সামহাউ আমার বাবা খুব ইমোশনাল হয়ে গেছিল, রীতিমতো জেদ করেই ওকে লন্ডন থেকে ফেরত আনালো, ইমোশনাল মানে লিটারেলি ইমোশনালি ওর ওপরে প্রেশারাইজ করে, যে তুই না এলে আমার বয়স হয়ে যাচ্ছে, ব্যবসাকে দেখবে। ছোট ভাই যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছে, এমটেক কমপ্লিট করেছে, তো ও এখনো ব্যবসা দেখে টুকটাক, বাট ও অত ইন্টারেস্টেড না হোটেল বিজনেসে, যেটা নাকি আমার ভাইয়ের একদম রক্তে, মানে বাবার ওই ইয়েটা ছিল, হোটেল দেখবে ব্যবসা করবে। তো ওখানে লন্ডনেও 2-3 বছর আবিবা ইন্স্যুরেন্সে জব করেছে। তো তারপরে যখন বাবা এত প্রেশারাইজ করলো, হি কেম ব্যাক এখানে, এসে আবার সুন্দর করে খুব বড় করে মানে একদম প্রপার অনুষ্ঠান করে ভাই বউর সাথে বিয়ে টিয়ে হলো। তারপরে একটা ফুটফুটে মেয়ে হলো, যে পোগো, যে আমার ভাইজি। রাইট নাও শি ইজ অনলি 11 years old। তো 2000 সালে ওর বয়স বোধহয় কত ছিল, এখন 11 হলে পরে, হ্যাঁ ওই 5-6 বছর এরকম একটা ছিল বয়স। তো তখন শি লস্ট হার ফাদার। তার আগে ভাই মানে প্রথম সন্তান যেরকম আদর করে ইয়ে করে, আর মেয়েকে ভালোবাসার জন্য আমাদের বাড়িতেও একটা ভাই ডগি নিয়ে এসেছিল, হি ওয়াজ অলসো আ ডগ লাভার। তো সেটা গ্রেট ডেন ছিল, গ্রেট ডেনটা একদম পুচকু বয়সে নিয়ে এসেছিল পোগোর সাথে, যাতে একসাথে বড় হয়। তো সেটা নিয়ে তো মানে বাড়িতে সবাই খুব মেতে উঠেছিল, বুঝতেই পারছো একদম ভরা সংসার, 2 ভাইকে নিয়ে। ভাইয়ের প্রথম বিয়ে হয়েছে, বাবা মা প্রথমবার মানে পোগোর ইয়ে দেখেছে নাতি হিসেবে, তো খুব আনন্দের সময় কাটছিল। এবার ভগবান তো কোনো সুখই বেশি দিন রাখে না, তো খুব দুঃখজনকভাবে একটা যেটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমাদের তো হোটেলের ব্যবসা, আর তো হোটেল না ওই মানে তোমাদেরকে বলেছি আমি এর আগের আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবে, যে আমাদের 5তলা বিল্ডিংয়ের মধ্যে 4তলা অবধি রেসিডেন্সিয়াল হোটেল, একদম 1তলা গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে রেস্টুরেন্ট, আর একদম ওপরে হচ্ছে গিয়ে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া, মানে আমরা যেখানে থাকি। আমি এগুলো ডিটেলস এই জন্য বলছি, তোমরা হয়তো ভাবছো যে আমি বেশি ফ্লন্ট করছি বা আমার বাড়ির সম্পর্কে বলছি, একদমই না। আমি এইটা এই জন্য প্রজেক্ট করছি যাতে নাকি তোমরা ফিল করতে পারো, আর আমার গল্পটার ডেপথটা একটু বুঝতে পারো, যে মানে কোনটার সাথে কি রিলেটেড। আমি যখন আগে গিয়ে বলবো তখন তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে। তো ওপরে 5তলা, তো ভাই নিচে যখন বসতো রেস্টুরেন্টগুলো দেখতো, হোটেলে ম্যানেজার তো ছিলই, তাও তো ওভারঅলও টেক কেয়ার করতো, আর খুব মানে দরদ দিয়ে ব্যবসাটা দেখতো। প্লাস প্রচুর লোকাল, ওখানেই বড় হয়েছে, স্কুলের বন্ধু বান্ধব ছিল, তারা এসে যেরকম হয় ব্যবসায়ী বাড়িতে, মানে 11টা-12টার পরে বন্ধু বান্ধবরা এসে আড্ডা মারছে, খুব রিচ খাবার খেত, ড্রিঙ্কও করতো, মিথ্যে কথা বলে লাভ নেই, যেরকম অল্প বয়সের ছেলেরা করে। আর সব থেকে যেটা ছিল আমার বাড়িতে, মানে বাঙাল বাড়ি বলে মেবি প্রচণ্ড রিচ খায় আমাদের বাড়ি সবাই, খুব ভাজা মশলা, লাল লঙ্কা গুঁড়ো, হ্যানা তানা, মানে যেগুলো নাকি হেলথের জন্য একদমই ভালো না, আমাদের বাড়ির ফুড হ্যাবিটটা অনেকটা ওরকম ছিল, প্রচণ্ড স্পাইসি খাবার মানে বরাবর হতো। এখন এই ভাই চলে যাওয়ার পরে 4-5 বছর হলো, এখন সবাই একটু স্ট্রিক্ট হয়েছে মানে খাবার ব্যাপারে, তো এইগুলো করতো। তো ভাই একটু ওই সময়টা একটু লাউড লাইফ লিড করছিল। তারপরে যেটা হলো, ওর মাঝে মধ্যেই খুব গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হতে শুরু করলো, ব্যথা ট্যাথা হতো। তো এবার 1-2বার এনে এখানে কলকাতার হসপিটালেও দেখানো হয়েছে, ডক্টর দেখিয়েছে, মেডিসিন খেয়েছে, যেরকম নর্মাল আমাদের অনেকেরই হয়, পেট ব্যথা, অ্যাসিডিটি হলো, ডায়রিয়া হলো, তো এইগুলো। তা একবার রাতের বেলা প্রচণ্ড ব্যথা উঠে গেছে, তা আমাকে তখন আমার বাবা মা ফোন করলো, যেহেতু আমার বাড়িটা পুরো হসপিটাল এরিয়ার মধ্যেই, সাউথ কলকাতা, আমার বাড়ির আশেপাশে দুদিকেই হাসপাতাল। তো ডেফিনেটলি বাড়িতে কোনো প্রবলেম হলে পরে সবাই আমাকেই ফোন করে। তো আমাকে বাবু বললো যে এরকম টুটুলের তো খুব, আমার বড় ভাই পলাশ, ওর ডাকনাম টুটুল, বললো টুটুলের তো খুব প্রবলেম, তুই দেখ যদি ইমার্জেন্সিতে দেখানো যায়।
তো মেডিকা হসপিটালে আমার চেনাশোনা 1-2 জন ডাক্তার বন্ধু বান্ধব ছিল, যাদেরকে আমি আমার ছেলে মেয়েকেও দেখাতাম। তো ওনার হেল্প নিয়ে রাতের বেলা ইমার্জেন্সি, তো ওই গ্যাস্ট্রাইটিসে যেরকম হয় মারাত্মক পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো। তো এসে ওকে এখানটাতে দেখানো হওয়ার পরে ডক্টর তখনই কিছু সাসপেক্ট করেছিল, বলেছিল যে তুমি আরও কিছুদিন থাকো, প্রচুর টেস্ট ফেস্ট দিয়েছিল। বাট কপালে যেটা লেখা থাকে সেটা খন্ডা বেঁকে, মানে ভাগ্যের লিখন তো একটা থাকে। তো যখন ওকে রাখতে বলেছিল তখন আমার ভাই না মানে খুব হুমকি দমকি, মানে নিজের একটা আলাদা সোয়াগ ছিল আর কি। তো আমাকে, আমার ভাই বউকে দুজনকেই খুব হসপিটালের মধ্যেই লাফালাফি করে দিয়েছে, মানে 2-3 দিন থাকার পরেই। হ্যাঁ তোরা কি করছিস, আমাকে বাড়ি নিয়ে চল, আমাকে ব্যবসা দেখতে হবে, এখানে পড়ে থাকলে কি করে হবে, ডাক্তাররা তো সব এরকমই বলে, এই টেস্ট ওই টেস্ট কিচ্ছু হয়নি, আই উইল বি অল রাইট। এরকম হয়ে যাওয়ার পরে তারপরে ওর বারাসাতে গিয়ে আরও বেশ কয়েকবার পেটে ব্যথা হতো, যখনই একটু বেশি স্পাইসি খেতে যেত তখনই যন্ত্রণা হতো। তো হোয়াট হি ডিড, আমি তোমাদেরকে এই জন্য বলছি যে আমার ভাই যেই ভুলটা করেছে তোমরা কেউ অন্তত মানে কখনো এই ভুলটা করো না। আমরা অনেকে জানি না, মানে ডাক্তারের অ্যাডভাইস না নিয়ে, এবার বারাসাত তো ছোট টাউন, ওখানে অত ভালো বড় মানে সেরকম নামজাদা ডাক্তার তো কেউ নেই, ছোটোখাটো নর্মাল যারা প্র্যাকটিস করছে। কলকাতা ডেফিনেটলি মানে টপ ডক্টরেরা বসে। তো এখানে না গিয়ে ওই বারাসাতেই হুটহাট করে লোকাল এই ডাক্তারখানা ওই ডাক্তারখানায় যেত। আর প্রত্যেকবারই ব্যথা নর্মাল পেন কিলারে কমতো না বলে, মানে গ্যাস্ট্রাইটিসের ব্যথাই বলছি, কমতো না বলে ও করতো কি 15 দিন 17 দিন, মানে এগুলো আমরা পরে জানতে পেরেছি, একাই এসব পাকামোগুলো করতো, বাড়ির কাউকে কিছু বলতো না যে সবাই বদার হবে বলে। 15 দিন 20 দিন করে একটা স্ট্রেচ অ্যান্টিবায়োটিক খেয়েছে ব্যথা কমাবার জন্য, যেটা নাকি ওকে ফাইনালি মানে ওকে মৃত্যুই হলো ওর। তো সেটা করে ওর পুরো লিভারটা ড্যামেজ করে ফেলেছিল, পুরো কিডনিতে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছিল। তারপরে দুর্ভাগ্যক্রমে যখন ওর প্রচণ্ড যন্ত্রণা উঠলো না, তখন এরকম 10 দিন 12 দিন 15 দিন হসপিটালাইজ ছিল। আর এমন সময় হয়েছিল ডিউরিং কোভিড 2000 সালে। তো তখন তো অলমোস্ট আশেপাশের সিচুয়েশনের এরকম অবস্থা তোমরা জানো, মানে হসপিটালে অ্যাডমিশন পেতে গেলে কোভিড টেস্ট করাতে হতো, প্রচুর প্রোটোকল ছিল, রাস্তায় সবসময় বেরোনো যেত না, ফ্লাইট বন্ধ হয়ে গেছিলো, শহরের বাইরে যে নিয়ে যাব সাউথে কোনো ভালো ডাক্তার দেখাতে সেগুলোর কোনো অপরচুনিটি ছিল না। মানে মাঝখানে ওই ফেজটাতে ফ্লাইট সব বন্ধ ছিল। আমরা চেষ্টা করেছিলাম লাস্টে যে হেলিকপ্টারে করেও যদি নিয়ে যাওয়া যায়, মানে মেডিকেল সাপোর্ট দিয়ে, তো কথাও হয়ে গেছিলো, বাট ওই সময়টা ও আর দেয়নি, মানে আর সার্ভাইভ করতে পারেনি। তো প্রথমে 15-20 দিন অ্যাপোলোতে ভর্তি ছিল। সেখানে ডক্টররাও এমন অদ্ভুত, লিটারেলি ভুল চিকিৎসা করেছে। মানে ওর ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল কিডনিতে, সেখানে ওরা ওকে টাটা যেহেতু ক্যান্সার হসপিটাল, তো আমরা বলে না মানে লাস্ট টাইমে বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় সবার, মানে কেউ বুঝতে পারে না যে আসল কি ট্রিটমেন্ট, সবাই পাগল হয়ে গেছিলো। মানে ওর হিমোগ্লোবিন লেভেল খুব কমে যাচ্ছিল, প্রচুর বন্ধু বান্ধব, ইভেন আমিও লাস্টে মানে ভাইকে রক্ত দিতে গেছি, কেননা যারা ক্লোজ বন্ধু বান্ধব ছিল, বাড়ির লোকজন ছিল, আত্মীয় স্বজন, সবার রক্ত দেওয়ার কোটা কমপ্লিট হয়ে গেছিল। ওর মানে 5 ইউনিট 6 ইউনিট রক্ত দেওয়ার সত্ত্বেও ওর হিমোগ্লোবিনটা মানে রিস্টোর করতে পারছিল না, মানে এত বাজে অবস্থা হয়ে গেছিলো। আর অনেক লাস্টে গিয়ে ধরা পড়েছিল যে কিডনিতে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। খুব মানে আমি ডিজিজটার নাম ভুলে গেছি, এক্স্যাক্ট মেডিকেল টার্মটা, ডক্টররা বলেছিল ওটা খুব রেয়ার একটা ডিজিজ। তো তার আগে ওকে ভুলভাল মানে ক্যান্সারের ট্রিটমেন্ট করেছে, অনেক কিছু টেস্ট ফেস্ট, খুব পেনফুল অনেক টেস্ট করেছে টাটাতে। তারপরে ওখানেও যখন ঠিক হলো না, তারপরে ওখান থেকে শিফট করা হলো অ্যাপোলোতে। তো অ্যাপোলোতেও বেশ কিছুদিন থেকে মোটামুটি একটু সুস্থ হয়ে গেছিলো, যেটা নাকি ওর বাড়ি আসাটা উচিত হয়নি। তো এতদিন ওখানে থাকার পরে মা বাবাও খুব টেনশনে পড়ে গেছে, আর তখন কোভিড এইসব চলছে। প্লাস তখন আমার ভাই বউ প্রেগনেন্ট ছিল, রূপাই তখন মানে গোগো তখনও হয়নি, রূপাই ওয়াজ প্রেগনেন্ট। তো ওর পক্ষেও বারাসাত থেকে কলকাতায় এতটা দৌড়াদৌড়ি করা, তারপর আমি এখান থেকে যেতাম অ্যাপোলোতে, মানে একমাত্র দৌড়াবার মতো তখন আমি ছিলাম, আর রূপাই ছিল, মা মামা মাসি ওরা টুকটাক আসতো। কিন্তু বাবুর নিজেই বয়স হয়ে গেছিলো, কোভিডের জন্য ভয়ের চোটে বাবুও বেরোতে পারতো না, 1-2বার দেখতে এসছে। তো এইসব করার পরে ফাইনালি ও যখন অ্যাপোলো থেকে বাড়ি ফিরেছিল, ফিরে
6 দিন না 7 দিন মতন একটু সুস্থ ছিল, তারপরে হঠাৎ করে প্রচণ্ড জ্বর, লাস্টের দিকে ওর আইসাইটটাও একটু মানে ইয়ে হয়ে গেছিলো। তারপরে তো একদিন মা হঠাৎ করে সন্ধ্যাবেলা মানে কান্নাকাটি করে আমায় যখন ফোন করে বললো যে আয়, ওর শরীরটা আবার ডিটোরিয়েট করেছে, আমরা অ্যাপোলোতে এসেছি, তুই শিগগিরই চলে আয়। তো আমি তখন ওই কোভিডের সময় মানে বেরোনো, তোমরা তো মানে এটা আলাদা করে তার কিছু বলার নেই, মানে তখন যে কি অবস্থা ছিল, ইভেন আমার কমপ্লেক্স থেকেও বারবার গাড়ি নিয়ে বেরোনো যেত না, প্রচুর রেস্ট্রিকশন রুলস রেগুলেশনস ছিল, তার মধ্যেও সামহাও ম্যানেজ করে। আর আমার বর তো মানে বরাবরই দিল্লিতে থাকে, তো ওই সাপোর্টটাও আমি পেতাম না যে ছেলে মেয়েকে কারো কাছে রেখে আমি দৌড়াদৌড়ি করবো। তো আমাকে কোথাও বেরোতে হলে পরে সবসময় আমার নিজের ছেলে মেয়েকে কোথায় রেখে যাবো, ওরা তখন আরেকটু ছোট ছিল, এত বড় ছিল না, তো সব কিছু ভাবতে হতো। যাই হোক, লাস্ট মোমেন্টে যখন আমার মনে আছে এখন অ্যাপোলোতে 9:30টার সময় গেলাম, তো তখন দেখলাম গাড়িতে, আমার না এগুলো মানে বলতে এত, এখন আমি বলছি যতটা ইজিলি, কিছু বছর আগে অবধি আমি এগুলো বলতে পারতাম না, কারণ আমি নিজেকেই বিশ্বাস করাতে পারতাম না যে ওই মানে টুটুলের পাশে যে এখন তাও যে বলতে পারছি যে টুটুল নেই বা আমার ভাই মারা গেছে, মানে এই কথাটা যে কতটা যন্ত্রণাদায়ক কথা না, যাদের বাড়ির লোক গেছে তারা বুঝতে পারে। মানে লোকে বলে না যে নরক যন্ত্রণা, ওই আমি বোধহয় মানে যেই পাপটা করেছি জীবনে, যদি কোনো পাপ করে থাকি, সেই নরক যন্ত্রণা দিয়ে আমিও গেছি, সেই নরক যন্ত্রণাটা আমিও ভোগ করেছি। তো ওখানে গিয়ে দেখলাম মানে যেই ভাই বেশ উঁচু লম্বা স্বাস্থ্যবান, সে একদমই মানে একটুখানি হয়ে গেছে গাড়ির মধ্যে। তো তখন অ্যাপোলোতেও ভর্তি নিতে চাইছে না, মানে এমার্জেন্সি ওয়ার্ডের ওদের বেড পুরো ফুল। তো ইনস্পাইট অফ দ্যাট যাই হোক অনেকক্ষণ মা ফারা ওখানে ওয়েট করে, মা রূপাই সব অনেক সারা রাত অবধি ওয়েট করলো। আমি 11টা-12টা অবধি ছিলাম, তার বেশি আমি আর থাকতে পারিনি, যেহেতু আমার ঘরে আমি বাচ্চাগুলোকে রেখে গেছিলাম। তো আমি ফিরে এসেছি, মাকে বললাম যে কি হয় জানিও। ওখানে আমাদের হোটেলের কিছু কর্মচারী বাবুর 1-2জন বন্ধু, রূপাইয়ের বাপের বাড়ির ওর মামা দাদা টাদারা এরা সব এসেছিল, আমার মা, সবাই মিলে ওরা হসপিটালে ছিল। 2:30-3টে নাগাদ বোধ হয় ওকে আইসিইউতে একটা বেড পাওয়া গেছে। তারপরে ওখানেও আমার ভাই অনেক ফাইট করেছে, ভেন্টিলেটারেই ছিল বেশিরভাগ দিনগুলো। থাকার পরে 10-12 দিন বোধ হয়, মানে আমি একদিন ব্লাড দিতে গেলাম, তারপরে আমার সাথে আমার আরেকটা বান্ধবীও গেছিল, আমরা দুজন ব্লাড দিলাম। তারপরে 2 দিন অবধি সার্ভাইভ করলো। হঠাৎ করে ডাক্তার বললো যে ওকে এখন আমরা ভেন্টিলেটার থেকে রিমুভ করে ওকে এমআরআইটা করাতে পারি, ফুল বডি এমআরআই। তার জন্য ওকে নিয়েও যাওয়া হলো। এবার তখন যে হসপিটালে কি কনস্পিরেসি চলছিল আমরা কেউ জানি না। ভেন্টিলেটার থেকে মানুষটাকে কি করে আবার এমআরআই করতে নিয়ে যাওয়ার ওরা সাহস দেখালো, আমি সেটাই বুঝতে পারছি না। তো সব কিছুই একটা রহস্য। যাই হোক, তো নিয়ে যাওয়ার যেদিন নিয়ে গেল সেদিন ওরা বললো যে পেশেন্ট ইজ অল রাইট। তার পরের দিনই ঠিক 9টা, আমার এখনো মনে আছে, মানে আমি যেহেতু ডক্টর হসপিটাল থেকে বলেছে, আমরা সবাই খুব আশাবাদী, আর তারপরে আমরা তো সবাই বিশ্বাসে চলি ওপরওয়ালার ওপরে। তো মারও খুব মানে ভগবানের পুজো টুজো দিয়ে যেরকম মারা মানত করে ভাই বউ সবাই, আমিও খুব সাই বাবার তখন সাই চারিতে পড়তাম এভরি থার্সডে। তারপর থেকেই আমি দুঃখে ছেড়ে দিয়েছি, না হলে এভরি থার্সডে আমি সাই বাবার মন্দিরে যেতাম, সাই চারিতে পড়তাম, সাই চালিসা পড়তাম। তো সাই বাবাকেও মানত করেছিলাম যে ভাই যাতে ঠিক হয়ে যায়, তারপরে আমরা একসাথে 3 ভাই বোন শিরডি ভিজিট করব। তো সেই চান্সটা আর পাইনি। ঠিক একটা মুভি দেখছিলাম, কিছু একটা মজার সেদিন নেটফ্লিক্সে, কোভিডের সময় তো আর অন্য কোনো ছিল না, ওইটাই এন্টারটেনমেন্ট ছিল। তা আমি ছেলে মেয়ের সাথে দেখছিলাম, ঠিক 9টার সময় রূপাইয়ের মামা মানে আমার ভাই বউয়ের মামা ফোন করে বলল, গৌরী একটু হসপিটালে আসো, পলাশ তো আর নেই। মানে আমি সেদিন যে কিভাবে রিয়াক্ট করেছিলাম, আর মানে কানকে বিশ্বাস হচ্ছে না, আমি না লিটারেলি কাটা ছাগলের মতন লাফাচ্ছিলাম, মানে যেরকম মুরগির গলা কেটে দিলে যেরকম ছটফট করে বডিটা, আমি সেদিন ঘরের মধ্যে একাই আমি লাফাচ্ছি। আমি বুঝতে পারছি না, আমি সবার আগে গিয়ে মন্দির থেকে সাই বাবার মূর্তিটা দুম করে ভেঙে ফেলে দিলাম। দুম করে ফেলে দিয়ে আমি আমার ছেলে মেয়েকে বলছি, আমার ছেলে মেয়ে না বুঝতে পেরেছি মা কী হয়েছে, মা। আমি বললাম কি, আমি কি করে বলবো, মানে ভাই নেই পলাশ, আমি কি করবো, আমি মানে কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে। আর আমার উপরে দায়িত্ব পড়েছে যে আমাকে আমার বাবা মাকে বলতে হবে, জানাতে হবে যে কি। তো মানে সেগুলো এখনো ভাবলেও কিরকম একটা লাগে। তো জানি না, আমি তারপরে গেছিলাম পাগলের মতন হাসপাতালে গিয়ে কেমন একটা, মানে এখন যে আমি বলছি, আমি ওগুলো বলতেও তো মাথার মধ্যে ভিজুয়ালাইজ করতে পারছি, ওই মোমেন্টগুলোতে চলে যাচ্ছি।
তো মানে আমার আর অ্যাকচুয়ালি কিছু বলতে ইচ্ছে করছে না। ওখান থেকে তারপরে মা বাবা সবাই এসেছিল, তারপরে ওদের কারোরই সাহস হয়নি যে বাড়িতে নিয়ে যাবার, কেননা পোগো তখন খুব ছোট, আর আমরা কেউ চাইনি যে এই ছেলেটা দাপিয়ে বেড়াতো এক সময়, যার নামে ব্যবসা, মানে ওর নামটা এখনো রয়ে গেছে পলাশ হোটেল, বাট ও নেই আমাদের মাঝখানে। তো আমি চাইনি যে অত বাচ্চা একটা ছেলেকে নিয়ে আমি, যার এত বড় একটা মানে ওখানে ব্যবসার একটা নাম ছিল, এত হুমকি দমকি করে মানে এত লাউড একটা সুন্দর লাইফ লিড করতো, সেই ছেলেটাকে একটা ডেড বডি বানিয়ে আমি নিয়ে যাব সবার সামনে। তো আমি ডিসাইড করেছিলাম, আমার মা বাবু সবাইকে এসে বোঝালাম, বুঝিয়ে তখন সবাই না মানে কারো কোনো রিয়াকশন ছিল না, কারো কোনো কান্নাও আসছিল না, কারণ আমরা কেউ বিশ্বাসই করতে পারছিলাম না যে কি হচ্ছে আমাদের সাথে, কি হতে চলেছে আগামী ইয়েগুলোতে। তো আমরা ডিসাইড করলাম যে ওই রানী রাসমণি ঘাট যেটা আছে নর্থের দিকে, ওকে নিমতলার শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ওখান থেকে আমরা ওর ক্রিয়াকর্ম, ওকে আর বাড়িতে আনিনি, হসপিটাল থেকে ডিরেক্ট আমরা শ্মশানে নিয়ে গেছিলাম। তারপরে আমরা ওই আশ্রমটাতেই ওর ক্রিয়াকার্য করেছিলাম। পোগো তখন সবে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ও করেছিল ওর বাবার কাজ। অ্যান্ড 1-2 বছর অবধি পোগো মানে শি ওয়াজ টোটালি লস্ট। আর অদ্ভুতভাবে ভগবান জানো তো মানে খুব উপহাস করে আমাদের জীবনের সাথে। আমার ভাই মারা গেছে 25 জুলাই 2020-তে, আর ওর ছেলে হয়েছে 25 অগস্ট 2020-তে, গোগো। তো রূপাইয়েরও প্রচুর ব্লাড প্রেশার তখন ফল করেছিল, ওরও হিমোগ্লোবিন নেমে গেছিলো। তো ওই সময়গুলো বাবা মার পাশে দাঁড়াবার মতন আমি, আমার ছোট ভাই, আমার পিস্তত দিদির ছেলেমেয়েরা, রাজ, বর্ষা, আমরা সবাই যতটা পেরেছি মানে নিজেরাও পুরো ব্রোকেন ছিলাম, বাট করতে হয়েছিল বাচ্চা দুটোর জন্য, কেননা রূপাই আরেকটা জীবনকে জন্ম দিতে চলেছিল, আর ওটাই একমাত্র আরেকটা ভাইয়ের স্মৃতি ছিল। মানে ভগবান কিরম উপহাস করে দেখো, রূপাই যখন প্রেগনেন্ট হয়েছে তখনও ভাই অসুস্থ ছিল, কি মনে করে। আর আমি যেদিন গোগোকে আনতে গেছি হসপিটাল থেকে, নেওটিয়াতে হয়েছিল, পুরো হসপিটালের সিজারিয়ান টাইমে তো ছিলামই সারাক্ষণ পাগলের মতন, মানে যে বাচ্চাটাকে সুস্থ বার করতে হবে। তো আমার মা বাবু তো বলেই দিয়েছিল যে তুই যেটা করবি কর, মানে ওদের আর কোনো শক্তি ছিল না অবভিয়াসলি। এত মানে বাড়ির যে প্রাণ সেই যখন চলে যায়, যে সমস্ত আশা ভরসা বাবা মাদের শেষ হয়ে যায়, তখন সেই যন্ত্রণাটা কেউ বুঝতে পারে না। তো আমি যখন বার্থ সার্টিফিকেট লেখাতে যাচ্ছি বাচ্চাটার কথা, তখন তো লিখতে হয়, আমি ফর্মালিটি সব কমপ্লিট করছিলাম। তো রূপাইকে জিজ্ঞেস করতে গেছি বেডে যে রূপাই নাম কি কিছু ঠিক করেছো, পুচকেটার নাম কি দেবো। তো ওই মোমেন্টটার কথা ভাবলেন আমার এখনো গায়ে কাটা দেয়। রূপাই বলল বেডে বসে বসে যে ওর নাম প্রিজিৎ সরকার, এটা তোর বাবা দিয়ে গেছে। আমি না একটা সেকেন্ডের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম ওই কথাটা শুনে, যে বাবা যাওয়ার আগে ছেলের নাম রেখে গেছে। মজা করে বলেছিল যে পোগোর নাম ওর মা আমার বাবু রেখেছিল, পোগোর ভালো নাম প্রিশা, তো সেটার সাথে একসাথে মিল রেখে আমার ভাই নাম রেখেছিল যে যদি মেয়ে হয় তাইলে তোমরা রেখো আরেকটা ভালো নাম, আর যদি ছেলে হয় তাইলে ওর নাম প্রিজিৎ রেখো। তো হ্যাঁ, সেটাই একটা। তো এগুলো নিয়ে আমার মা না এখনো আমার মার একটাই কথা, যতবার আমার সাথে ফোনে কথা বলে এখনো ভাইয়ের ব্যাপারেই কথা হয়। তাও আমার মায়ের এই যন্ত্রণাটা আমি বলবো মানে 20-30% অন্তত ভুলিয়ে দিয়েছে গোগো, কেননা এই আমার ভাইপোটা একদম বাবার কার্বন কপি হয়েছে, একদম ডিট্টো বাবার মতন দুষ্টু, বাবার মতন হাবভাব, বাবার মতন স্টাইল। তো ও আমাদের বাড়িটা পুরো মাতিয়ে রাখে। আর তারপরে যার নামে হোটেল, একেতে তো কোভিডের সিজন চলেছে, তার মধ্যে আমার ভাই যে নাকি পুরো ব্যবসাটা ধরে রাখতো, দেখে রাখতো, ভাইই চলে গেছিল। তো বুঝতে পারছো তো আমার বাবার মানে এখন অলরেডি 70 ইয়ার্স, তো ওই বয়সে সন্তান মানে যোগ্য সন্তান হারাবার যে কি যন্ত্রণা, মানে সব দিক দিয়ে আমাদের ফ্যামিলি ওয়াজ ব্রোকেন। বিজনেস ডাউন হয়ে গেছিল, বাইরের শত্রুরা এসে প্রচুর ঝামেলা করেছে, সবাই হুমড়ি খেয়ে পড়ছিল, দূরের আত্মীয় স্বজনরাও সব লোভে পড়ে গেছিল যে এত প্রপার্টি বাবু সামলাতে পারবে না, বাড়ির আসল যে ছেলে, আসল যে স্পাইন সেই তো ভেঙে গেছে, সেই তো চলে গেছে, তো এদের বোধহয় ফ্যামিলিটা শেষ হয়ে গেল। তো হ্যাঁ, সেখান থেকে আমার বাবা মা এই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, গিয়ে স্টিল দে আর সার্ভাইভিং, দে আর ব্রিদিং।
আর বাবা তারপরে পেছনে ভাইয়ের অনারেই, ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে পেছনে আরও দুটো বিল্ডিং দাঁড় করাবে। তো তোমাদেরকে আমি দেখিয়েছি আমাদের বাড়ির পুরো ভিউ। তখন যে দেখাচ্ছিলাম, অনেকে হয়তো তোমরা ভেবেছো আমি বেশি শো অফ করছি, এত বিল্ডিং কেন দেখাচ্ছি, বাট আমি তো তখন বলতে পারিনি, সাথে আমার মা ছিল। আমি জানতাম যে একদিন তোমাদের সাথে এটা আমাকে শেয়ার করতেই হবে, না হলে তোমরা রিলেট করতে পারবে না সবগুলো ঘটনা। তো বিল্ডিংগুলো দেখাবারও ওটাই কারণ ছিল যে ওই বিল্ডিংগুলো না শুধু বিল্ডিং না, ওটা হচ্ছে কি আমার বাবার একটা স্বপ্ন, মানে নিজের এত বড় একটা যন্ত্রণা ভুলে থাকার জন্য, যে আমার ছেলে যেই স্বপ্নটা দেখেছিল পেছনে বিল্ডিং করবে, আরও ব্যবসাটাকে বড় করবে, আমার বাবু জীবনের লাস্ট পুঁজি দিয়ে পেছনের ওই বিল্ডিং দুটো করেছে, যে যাতে নাকি ছেলে দেখে যেতে না পারুক, ছেলের ঘরে যেই বংশধররা আছে পোগো গোগো, ওরা যাতে ওদের ভবিষ্যৎটা আরও সুন্দর করে বাঁচতে পারে, ওরা যাতে বাবার অভাবটা কিছুটা হলেও কম ফিল করে। তো সেই জন্য আমার বাবা দাদু হয়েই এখন ওদের বাবার জায়গাটা ধরে রেখেছে। আর ডেফিনেটলি ওরা আমারও সন্তানের মতন, মানে আমার ছেলে মেয়ের পরে ওরাও আমার ছেলে মেয়ে, ভাইপো ভাইজি। তো হ্যাঁ, এটাই বলার ছিল। আমি জানি না আমি কতটা ব্যক্ত করতে পারলাম, কেননা এখানটাতে না এক্সট্রা কিছু অ্যাড করে আমি বলতে পারছি না। আমার মা দেখবে, আমার ভাই বউ আছে, আমার আত্মীয় স্বজন, আমার মামিও আছে, সবাই জানে তখন কি ফেস দিয়ে আমরা গেছি। আর বেশি ডিটেলসে বললাম না, মানে আরও যন্ত্রণাদায়ক অনেক কথাবার্তা আছে, তো ওগুলো বলতে ভালো লাগে না। বাস এইটুখানি শেয়ার করার ছিল। হোপ তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট থাকবে আমার ফ্যামিলির প্রতি। আর তোমরা পোগো গোগোকে প্লিজ অনেক ভালোবেসো। ওই বাচ্চা দুটো খুব কিউট, মানে ওদের চেহারা দেখেই আমার মা বাবা এখনো বেঁচে আছে। আর দ্যাট ইজ দ্য রিজন আমি আমার মা যখনই এখানে আসে, আমার মাকে আমি সব রকমভাবে প্যাম্পার করার চেষ্টা করি, যাতে নাকি মা ওই যন্ত্রণাগুলো থেকে বেরোতে পারে, ভুলতে পারে। তার জন্য মাকে সেদিনও দেখলে ওজোরাতে নিয়ে গেছি। মাঝে মধ্যেই মা যখনই আসে, হয় মুভি দেখাতে নিয়ে যাই, না হলে বলি চলো গিয়ে ড্রিঙ্ক করি। ড্রিঙ্কটা না সবসময় যে লোকে ল্যাভিশলি খায় তা নয়, তোমাদের এটা ভুল ধারণা। তো এটা আমাদের অনেকটা যন্ত্রণা থেকে রিলিফ পেতেও সাহায্য করে, কেননা এইসব কষ্টগুলো তো সবাইকে সবসময় বলা যায় না। আমি বোধহয় 1-2 বছর মানে বাড়িতেই বসে ড্রিঙ্ক করে চিৎকার করে কেঁদে বলেছি, আমার ছেলে মেয়েকে জড়িয়ে ধরে বলেছি, কখন আমার বরকে জড়িয়ে ধরে বলেছি যে কেন এরকম হলো, ভগবান কেন এরকম করলো, ওকেই কেন। মানে ওকে যেদিন রতনবাবুর শ্মশানে নিয়ে গেছিলাম, সেদিন কোভিডের সময় তো তখন প্রচুর ম্যাক্সিমাম লোকজনই কোভিডে মারা যাচ্ছিল। তো ভগবানের অশেষ কৃপা যে আমার ভাই এতবার হসপিটালে গেছে, ভর্তি হয়েছে, এসছে, কখনো ওর কোভিড পজিটিভ রিপোর্ট আসেনি। মানে ওর গায়ে এতই অ্যান্টিবায়োটিক যাচ্ছিল যে পসিবলই ছিল না। অ্যান্ড হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট সোল যে নাকি ওখানে ডেড অবস্থায় ছিল। বাকি সবাই অ্যাবাভ 70-80 সব ডেড বডিরা। তো আমার ভাই যখন ওখানটাতে ছিল, গায়ে তো লিখে দেয় নাম কি আর বয়স কি, মানে এগুলো না, মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে কোনো মায়ের বুক এরকম খালি না হয়, এরমভাবে যাতে সন্তানকে দেখতে না হয়। তো আমি দিদি হয়ে আমি ওটা ভাবতে পারিনি, মানে কিরকম একটা পাগল লাগছিল যে একটা, মানে কিছুদিন আগেও মানুষটা হাসছে, কথা বলছে, তার এত স্বপ্ন, এত আশা, সে হসপিটালে থেকেও স্বপ্ন দেখেছে এবার সুস্থ হয়ে বাড়িতে গিয়ে বুঝলে রূপাই বাড়ির সোফাটা চেঞ্জ করব, খাটটা চেঞ্জ করতে হবে, পোগোর জন্য ওখানে ঘুরতে যেতে হবে। তো মানুষের জীবন না জানো তো খুব খুব সাময়িক। আমরা যারা মুহূর্তগুলোকে ধরে রাখি না, আমাদের আশেপাশে যখন ভালোবাসার কাছের মানুষগুলো থাকে তাদেরকে ভ্যালু দেই না। আমি ওই জন্য সবসময় বলি তোমাদেরকে, আমার সবগুলো ভিডিওতে বলি, অনেকে সেটা ভুলভাবে নেয় যে আমি বেশি ফুটানি দেখাচ্ছি বা বেশি ইয়ে করছি। এগুলো না বলি না, মানে একটা দুটো ভিডিও দেখে বা একটা দুটো ক্লিপ দেখে একটা মানুষের পেছনে ব্যাকগ্রাউন্ডের লাইফে কি চলছে সেটা কখনো আমরা কেউ জাজ করতে পারি না। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা আমাদের গল্প আছে বলার জন্য। কেউ হয়তো সেটা বলতে পারি না, কেউ বলতে পারি প্ল্যাটফর্মে সেটা ঠিক করে গুছিয়ে। তো হ্যাঁ, অনেক কিছু রিজন থাকে মানুষের, কখন যে কি হয়ে যায় না। তো সেই জন্য আমি বলবো তোমরা যারা নাকি বাড়িতে বাবা মা আছে বা ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, সবার সাথে খুব ভালো করে থাকো। ছোট ছোট জিনিস নিয়ে কারো উপর গ্রাজ রেখো না, ছোট ছোট জিনিস নিয়ে কাউকে দুঃখ দিও না। কেউ যদি আসে একদিন অফিস কামাই করে, বাবা মাকে টাইম দাও না, এইগুলো কোনোদিনও রিগ্রেট করবে না।
কেউ যদি আসে কখনো ঠাকমা দাদু, নাতি নাতনিরা হয় একদিন স্কুল কামাই করলো, থাকুক না ঠাকমা দাদুর কাছে। আমরা সবসময় এত বেশি রিজিড হয়ে যাই নিজেদের লাইফস্টাইল নিয়ে, আজকে ডান্স ক্লাসে যেতেই হবে, আজকে জিমে যেতেই হবে, না হলে মিস করে যাব। আমরা বেশি ডিসিপ্লিন হতে গিয়ে না নিজেদের অনেক মূল্যবান মুহূর্তগুলোকে মিস করে ফেলি। আমরা ছেলে মেয়েকেও ওরকম মানে অকারণে বেশি, আজকে দেখো আমি আমার ছেলে মেয়েকে এত বেশি টাইম দেই, আরে আর কয়েক বছর পর তো ওরা চাকরি বাকরি করে বাইরে চলে যাবে, তখন ওরা চাইলেও আমার সাথে এত টাইম স্পেন্ড করতে পারবে না। তো সেই জন্য আমি সব সময় চাই আমার প্রত্যেকটা মুহূর্ত যাতে আমি শেষ বয়সে যদি অবধি বেঁচে থাকি, বিছানায় শুয়ে যাতে আমি অন্তত নিজেকে মানে ভাগ্যবতী মনে করতে পারি যে আমি প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে নিয়েছি যখন আমার কাছে সময় ছিল। আমি যাতে কোনো কিছু নিয়ে রিগ্রেট না করি। তো তোমরা সবাই ভালো থাকো, সবাই প্রচুর ভালোবাসা দিও নিজের ভালোবাসার মানুষগুলোকে, এটাই বলার আছে। আর আমাকে জানিও যে তোমরা আর কি ধরনের মানে তোমাদেরও লাইফে এরকম কোনো দুঃখজনক কোনো ঘটনা ডেফিনেটলি হয়েছে কিনা, বা এরকম হলে পরে তোমরা সেগুলো কি করে ডিল করো, বা তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে ডেফিনেটলি জানিও। আমি যতটুকু পারবো মেন্টাল গাইডেন্স করতে পারবো স্বাভাবিক একটা মানুষ হিসেবে। কোনো মানে সেরকম আমি তো কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট নয়, ডেফিনেটলি আমার কোনো ডেজিগনেশন নেই, বাট একটা মানুষ হয়ে তোমাদের দিদি বলো, বোন বলো, আন্টি বলো, হোয়াট এভার, ডেফিনেটলি আমি পাশে থাকবো, সবাইকে সেই মেন্টাল পজিটিভিটি সেই সাপোর্টটা দেব, তোমাদের থেকেও সেটা আশা করি। তো তোমরা সবাই ভালো থেকো, অ্যান্ড আমাকে জানিও যে আমার যতগুলো ব্লগ আছে সেগুলো তোমরা ঠিকঠাক করে দেখেছো কিনা, বা যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তো বলো। হ্যাঁ, আজকে অনেক রাত হয়ে গেছে অলরেডি, 1:15, এটাকে আবার এডিট করে আমাকে পোস্ট করতে হবে, তো মেবি অনেকটা রাত হবে। আজকে তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরে আমার সত্যিই মনটা খুব হালকা লাগলো। লাভ ইউ, টেক কেয়ার।